কি বলছেন? হ্যাঁ, আমি বিজ্ঞানী অনিক সেন বলছি ব্যোমকেশ। আরে এই যে আমার পরম সৌভাগ্য যে আপনি আমায় ফোন করেছেন। বলুন স্যার। কাল তোমায় একবার আমার বাড়িতে আসতে হবে, বুঝেছো? কাল কেন? কোনো অঘটন কিছু? আরে না না, কোনো অঘটন টঘটন নয়। আশা করি তোমার মনে আছে, আমার স্ত্রীর হত্যাকারীকে তুমি যখন ধরিয়ে দিতে সক্ষম হয়েছিলে, তখন পারিশ্রমিক ছাড়াও আমি তোমায় একটা কথা দিয়েছিলাম। মনে আছে স্যার। আপনি বলেছিলেন যে আপনি একটা বিশেষ ওষুধ গবেষণা করছেন। যদি সেটাতে সফল হন তবে সেটা প্রথম আমায় জানাবেন। তার মানে কি আপনি সেটা আবিষ্কার করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ, আমি সফল হয়েছি। আমার এতদিনের পরিশ্রম সফল। তাই আমি চাই তুমি আমার চোখের সামনে এসে পরীক্ষাটা প্রমাণিত হতে দেখো। আর সেজন্যই আমি তোমাকে টেলিফোন করেছি। কাল সন্ধ্যে 7টায় কি করছো তাহলে? সেরকম কিছু না, একটা কেসের ব্যাপারে একটু বেরোতে হবে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি কাজ শেষ করে কাল সোজা একদম আমার বাড়িতে চলে এসো। আমার স্ত্রী আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছে। বাড়ির কাজের লোকেরাও যে যার কাজ ছেড়ে বাড়ি চলে যাবে। শুধু রতন ছাড়া আর কেউই থাকবে না। ও আমার খুবই বিশ্বস্ত। আচ্ছা, অবশ্যই যাব। কিন্তু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার স্ত্রী? ও, দেখেছো, আমি আসল কথাটাই বলতে ভুলে গেছি। এই 3 মাস হলো আমি আবার বিবাহ করেছি। বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ, আসলে মেয়েটার খুবই অসুবিধে হচ্ছিল। যাক, আমি রাখছি। কাল দেখা হচ্ছে তাহলে। এই বলে ফোনটা রেখে দিলেন অনিক সেন। অজিত একটা চিঠি হাতে নিয়ে ঘরে ঢুকে বললেন, এই নাও ব্যোমকেশ, বৌঠানের চিঠি। ব্যোমকেশ হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে খাম খুলে পড়তে শুরু করলেন। প্রিয়তম, আমায় আর কিছুদিন পাটনায় থেকে যেতে হবে। দাদার শরীরটা খারাপ হয়েছে। বৌদি একা বাচ্চাদের সামলে দাদার সম্পূর্ণ দেখাশোনা করতে পারছেন না। তাই আমি ঠিক করেছি যে আমি আর কটা দিন থেকে গিয়ে বাচ্চাদের দেখাশোনা করব। আর বৌদি দাদারও। তুমি আর ঠাকুরপো আর কয়েকটা দিন ওই পুটিরামের হাতে একটু খেয়ে নিও। তোমার খোকা বেশ ভালোই আছে, পায়ে বেশ জোর হয়েছে এই কদিনে। উঠোন বারান্দায় দৌড়ে বেড়ায় শুধু। তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলে নিতে পারবো। তুমি নিজের খেয়াল রেখো। বেশি সিগারেট খাবে না যেন, মনে থাকবে? বেশি রাতও জাগবে না। দাদা একটু সুস্থ হলেই আমি ফিরব। ইতি, তোমার সত্য। ব্যোমকেশ চিঠিটা পড়ে নিজের পকেটে ঢুকিয়ে রেখে মৃদু হেসে বললেন, অজিত, আর কিছুদিনের স্বাধীনতা বাড়ল। মানে? মানে সত্য আরো কদিন কাটিয়েই আসবে। সে কি? পুটিরামের রান্না আর ভালো লাগছে না। বৌঠানের বানানো কচু শাক, মোচার ঘন্ট, লাউ চিংড়ি থেকে যে আর কতদিন বঞ্চিত থাকতে হবে সেটা কে জানে। তুমিও না অজিত, পারো বটে। আচ্ছা শোনো, বিজ্ঞানী অনিক সেন কাল আমায় তার এক অভিনব আবিষ্কার দেখাতে ডেকেছেন। অনিক সেন মানে? সেই অনিক সেন যার স্ত্রীর কেস তুমি নিয়েছিলে? হ্যাঁ, সেই। ওই যে কেসটার হত্যাকারী অনিকবাবুর গেস্ট হাউসের এক বন্ধ করে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল আমার পৌঁছানোর খবর পেয়ে। কিন্তু জানো অজিত, আমার কাছে একটা ব্যাপার এখনো ধোঁয়াশাই থেকে গেল। হত্যাকারীকে খবর দিল কে, যার কিনারা আর করা গেল না। হয়তো আমি আর একটু চেষ্টা করতাম, কিন্তু যেহেতু অনিকবাবু আর কেসটা নিয়ে এগোতে চাইলেন না, তাই আমিও আর কিছুই করতে পারলাম না। হেই, যাই হোক, ছাড়ো, বাদ দাও এসব কথা। এই পুটিরাম, এই খাবার কতদূর গো? হয়ে গেছে দাদা বাবু। তাহলে আজ আর রাত করবো না, তাড়াতাড়ি খেয়ে নিয়েই বেরোবো। আজ রাতে মনে হচ্ছে খুনি একবার আসতে পারে অনিমেষের বাড়িতে। অজিত, আমাদের আজ একটু মশার কামড় সহ্য করতে হতে পারে। আমি দাসবাবুকেও খবর দিয়ে এসেছি, উনি ওনার পুরো ফোর্স নিয়ে ওখানেই থাকবেন। বেশ কিছুক্ষণ এবারের কেসটা নিয়ে অজিতের সাথে কথোপকথন করার পর খাওয়া শেষ করে দুজনেই বেরিয়ে গেলেন। ফিরলেন রাত তখন 1:45। পরের দিন যথাসময়ে ব্যোমকেশ পৌঁছে গেলেন খ্যাতনামা বায়োকেমিস্ট সায়েন্টিস্ট অনিক সেনের বাড়িতে। রাতে বাড়ি ফিরে ব্যোমকেশ অজিতকে বললেন, এই দেখো অজিত, কি নিয়ে এসেছি। অজিত অবাক হয়ে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন।
ব্যোমকেশ তার সিল্কের পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট সরু শিশি বের করলেন। তারপর সেটা অজিতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, অমৃত ভাণ্ড। অমৃত মানে? ধরে দেখো, তবে ছিপি খুলো না যেন। অনেকবাবু আমায় বারবার বারণ করেছেন। ওহ, আচ্ছা হলো না, আমার তো রীতিমতো ঘাম ধরে গিয়েছিল যখন উনি দুটো শিশি দেখিয়ে বললেন আমায়। ব্যোমকেশ, এতে বিষ আছে, তুমি ঘাবড়িও না যেন। আর এতে আছে প্রাণদায়ী ওষুধ। প্রথমে আমি বিষটা আমার শরীরে ইনজেক্ট করব। আমার হৃদস্পন্দন ওই মেশিনে দেখতে পাবে তুমি। এই বলে উনি ওনার ল্যাবরেটরিতে থাকা বেডে শুয়ে মেশিনের ওপর হৃদস্পন্দন দেখালেন আমায়। তারপর বললেন, ওই দেখো, মেশিনে আমার হার্টবিট শো করছে। এই হার্টবিটের লাইনটা যখন ঠিক এক সরল রেখায় আসবে, ঠিক তখনই এই শিশিরের ওষুধের সম্পূর্ণটা তুমি আমার শরীরের ঠিক ঠিক এই শিরাটায়। এই বলে ওনার ডান হাতের কনুইয়ের ভাঁজের কাজটা দেখিয়ে বললেন, এই রক্ত পরীক্ষা করার জন্য ঠিক এই শিরাটা থেকেই রক্ত নেওয়া হয়। এখানেই তুমি ইনজেক্ট করে দেবে ওষুধটা। এই বলে একটা খালি ইঞ্জেকশন ফ্রিজ থেকে বের করে সমস্ত ওষুধটা খালি সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি বললাম, স্যার আমি কি পারবো? আমি কিন্তু কোনোদিনও কাউকে ইঞ্জেকশন ফোটাইনি। উনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠে বললেন, আরে তুমি একজন স্ট্রং ডিটেকটিভ ব্যোমকেশ, এটা ভুললে কিন্তু চলবে না। মাথাটা হালকা করে এইভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে, হ্যাঁ। এই বলে উনি হাতে ধরিয়ে দেখিয়ে দিলেন। উনি যখন বিষ ইনজেক্ট করে শুয়ে পড়লেন তখন তাড়াতাড়ি করে আমি এই ওষুধ ভরা ইঞ্জেকশন হাতে তুলে ওনার হাতের কাছে এগিয়ে যাই। বিশ্বাস করো অজিত, ওই ঠান্ডা ঘরেও আমি দরদর করে ঘামছি, যেন মনে হচ্ছে এক্ষুনি আমি পড়ে যাব। একসময় ওনার হৃদস্পন্দন থেমে যেতে দেখলাম মেশিনে। আমি তাড়াতাড়ি করে হাতের শিরাটায় বিধিয়ে দিলাম ইঞ্জেকশনের সিরিঞ্জ। তারপর? তারপর সমস্ত ওষুধটা ইনজেক্ট করে ইঞ্জেকশনটা বের করেই আমি চোখ বুজে ঈশ্বরের নাম জপতে থাকলাম। ঠিক মিনিট 5 পরেই হঠাৎ মেশিনের হৃদস্পন্দনের আওয়াজটা কানে যেতেই চোখ খুললাম। দেখি অনেকবাবু ধীরে ধীরে চোখ খুলেছেন। আমার যেন ধরে প্রাণ এলো। তারপর উনি আস্তে আস্তে উঠে বসে আমায় বললেন, দেখলে, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে। তাহলে তোমায় বলি, শোনো, এর আগেও আমি আরো দুজনের উপর অ্যাপ্লাই করে দেখেছি। দুটোই রাস্তার ভিখিরি, দুজনেই বেঁচে গেছিল। তুমি কি ভাবো আমি এতটাই বোকা যে কার উপর কতটা কাজ সেটা না জেনেই নিজের উপর অ্যাপ্লাই করব? তার আগে কুকুর, মুরগি, বেড়াল, গিনিপিগ এসবের উপরেও অ্যাপ্লাই করেছিলাম। আমি বললাম, তারা সবাই বেঁচে গিয়েছিল? উনি গর্বের সাথে সম্মতি দিলেন। আমি প্রথমটা একটু অবাক হলাম বটে, কিন্তু আবার ভাবলাম, অত বড় একজন বায়োকেমিস্টকে কি সন্দেহ করা চলে? আর ওই ওষুধটা? এইটা অজিত ওনার সারপ্রাইজ পার্টির জন্য। আজকে রবিবার, ওনার বাড়িতে এই বিষয়টা উনি সবার সামনেই আনতে চলেছেন। সেদিন অনেক বড় বড় ব্যক্তিত্বরা আসবেন ওনার বাড়িতে। সেদিন সবার সামনে এই একইভাবে আমার এই ওষুধটা ওনার শরীরে ইনজেক্ট করতে হবে। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে আর কি বলছি অজিত। আচ্ছা, তোমার যে কাজটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে তো? হ্যাঁ, তুমি কাল যেভাবে ধরলে খুনিকে, কালই তো কেস সলভ হয়ে গেছিল। শুধু ওর মুখ খোলা বাকি ছিল। ওকে তো মুখ খুলতেই হতো, প্রমাণ যে সবই ওর বিরুদ্ধে। নানা কথাবার্তার পর দুজনে খেয়ে শুয়ে পড়েন। দেখতে দেখতে রবিবার আসে। ওনারা দুজনেই বেরিয়ে পড়েন অনেকবাবুর বাড়ির উদ্দেশ্যে। যেতেই দেখেন এলাহি আয়োজন। অনেকবাবুর বাড়ি কলকাতার পাইকপাড়া এলাকায়। বিশাল বড় জায়গা নিয়ে ওনার বাড়ি। প্রথমেই 20 ফুট চওড়া লোহার গেট, একধারে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, অন্যধারে ভিআইপিদের বসার স্থান। আলোর রোশনাইতে ঝলমল করছে চারিদিক। কমিশনার, মন্ত্রী, বড় ডাক্তার, বৈজ্ঞানিক কেউই বাকি ছিল না সেদিনের ওই পার্টিতে। কিছুটা ঢুকতেই দুজন রক্ষী সবার মতো ব্যোমকেশ ও অজিতকেও চেক করতে থাকলো। ব্যোমকেশের পকেট থেকে ওই ওষুধের শিশিটা দেখে এক রক্ষী বলল, এটা কি সাব? এটা অনেকবাবুই আমায় আজ আনতে বলেছিলেন। अच्छा ठीक है, आप यहाँ रुकिए,
আমি অন্দর থেকে জেনে আসছি। ए लक्ष्मण, तुम इन दोनों को यहाँ बैठा के रखो, हम अभी आते हैं। এই বলে শিশিটি নিয়ে রক্ষীটি ভেতরে চলে গেলে ব্যোমকেশ আরেক রক্ষী লক্ষ্মণের থেকে তার নামটা জেনে নিল। তার নাম হলো আফজল। আফজল মিনিট 20 বাদে ফিরে এসে শিশিটা আবার ব্যোমকেশের হাতে দিয়ে বলল, हाँ साहब, आप जा सकते हैं। ব্যোমকেশ শিশিটা ভালো করে পরীক্ষা করে দেখে নিলেন যে এটাই সেই শিশিটা কিনা। প্রধান দরজা দিয়ে ঢুকেই বিশাল বড় হলঘর। সেখানেই দেখানো হবে ওই ঔষধের কীর্তি। তারই তোড়জোড় চলছে তখন। ব্যোমকেশ অনিকবাবুর প্রধান চাকর রতনকে দেখতে পেয়ে বললেন, আরে রতনদা, তোমার দাদাবাবু কোথায় গো? উনি ওনার ল্যাবরেটরি রুমে। আচমকা একটা মেয়েলি কণ্ঠে পেছন ফিরে থাকায় ব্যোমকেশ। তারপর আবার সেই মেয়েটি বলে ওঠে, চিনতে পারছেন ব্যোমকেশ বাবু? ঋতিকা, তুমি এখানে? আমি এখন অনিকবাবুর স্ত্রী। ঠিক এই সময় একটা বছর দশকের মেয়ে ছুটে এসে বলে, নতুন মা, তোমার কখন থেকে খুঁজে যাচ্ছি। আমি একটু আগে তোমার বাবার কাজের ঘরে দেখলাম, তারপর আমি ঘরে চলে আসি। একটু আমায় কাজলটা পরিয়ে দাও না নতুন মা। হ্যাঁ, এই তো এক্ষুনি দিচ্ছি মা। এই বলে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলেন, আপনি ল্যাবরেটরিতে চলে যান, ওখানেই উনি আছেন। এই বলে ঋত্বিকা দেবী মেয়েকে নিয়ে ঘরে চলে যান, আর ব্যোমকেশ ও অজিত ল্যাবরেটরি রুমের দিকে যান। দেখলে অজিত, অনিকবাবু একজন মহান সায়েন্টিস্ট তো জানতামই, কিন্তু তিনি যে এত বড় মনের মানুষ সেটা জানতাম না। সেটাই, নইলে কেউ নিজের স্ত্রীর হত্যাকারীর প্রেমিককে বিয়ে করে? সত্যি, 5 বছর আগের সেই ঋতিকার মুখটা এখনো আমার চোখের সামনে ভাসে। সনতের প্রতারণায় সব হারিয়ে একেবারে যেন রক্ত শূন্য হয়ে গেছিল মেয়েটার মুখ। শুধু বয়সের ব্যবধানটাই যা বেমানান। আচ্ছা স্যার, আসবো? আরে এসো এসো, জিজ্ঞেস করার কি আছে? আপনাকে সত্যি প্রণাম করতে ইচ্ছা করে। রিত, মাফ করবেন, আপনার দ্বিতীয় স্ত্রী ঋতিকা দেবীকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনার কাছ থেকে কত কিছুই না শেখার আছে। আরে না না, এসব কি বলছো ভাইয়া? আমি সনতের মাকে টাকাও পাঠাই ঋত্বিকার হাত দিয়ে। মানুষটা তো বড় একা হয়ে গেল না? সত্যি অনিকবাবু, সব মানুষ যদি আপনার মতো করে ভাবতে পারতো তাহলে পৃথিবীটাই বদলে যেত। না অজিত বাবু, এই পৃথিবীতে খারাপ আছে বলেই কিন্তু আমরা ভালোর কদর দিই, তাই না? এটা এক্কেবারে খাঁটি কথা বলেছেন। আচ্ছা স্যার, বলছি যে একটু শিশিটা দেখে নিন, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো আফজাল নিয়ে এসেছিল, ঋত্বিকা আমাকে দেখিয়ে গেছে। এই বলে শিশিটা ভালো করে আবারও একবার দেখে নিলেন অনিকবাবু। কিছুক্ষণ পরেই সবকিছু গুছিয়ে নিয়ে ল্যাবরেটরি থেকে হলে গেলেন 3 জনে। ততক্ষণে বাইরে বসে থাকা সকল লোকজনদের ভেতরে আসতে বলে দিয়েছেন ঋত্বিকা দেবী। তারপরই অনিকবাবু শুরু করলেন, আজ আপনাদের একটা এমন জিনিস দেখাতে চলেছি যা ওষুধের ইতিহাসে আজও আবিষ্কার হয়নি, আর সেটা হলো অমৃত। এমন এক অমৃত যা মৃত মানুষের শরীরে মৃত্যুর 10 মিনিটের মধ্যে যদি ইনজেক্ট করে দেওয়া যায়, তবে সেই মানুষ আবার জীবন ফিরে পাবে, আবার ফিরে পাবে সে বেঁচে থাকার আনন্দ। শান্ত হন মহাশয়গণ, আমি এই বিষটা নিজের শরীরে প্রয়োগ করার আগে আমার পারিবারিক বন্ধু ব্যোমকেশ বক্সির শরীরে প্রয়োগ করছি। দয়া করে কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না। আমার 35 বছরের অভিজ্ঞতায় আমি প্রচুর কেমিক্যাল ও ড্রাগস আবিষ্কার করেছি, যার মধ্যে 10টা ওষুধই মানুষের শরীরে নানান বড় রোগ মুক্তির কাজে লেগেছে, কিন্তু এটা হলো মহৌষধি। আমার পারিবারিক বন্ধু ব্যোমকেশ গত কয়েকদিন আগেই এই পরীক্ষা আমার শরীরে ঘটানোর অভিজ্ঞতার সাক্ষী। আজ আবারও আপনাদের সামনে সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রমাণ করতে চলেছি এই ওষুধের মহৎ গুণ। তাহলে আসুন শুরু করা যাক।
আমি প্রথমে ব্যোমকেশের শরীরে এই বিষ ইঞ্জেকশনটা দেব, হার্টবিট থেমে গেলেই এই ওষুধটা ইনজেক্ট করে দেব। এই বলে উনি একইভাবে ব্যোমকেশের শরীরে প্রথমে প্রয়োগ করে দেখালেন। প্রথমটা ব্যোমকেশ ও অজিত দুজনেই খুবই ভয় পেয়ে গেছিলেন, কিন্তু পরক্ষণেই অনিকবাবুর হাতে থাকা শিশির গুণ সবার কাছে প্রকাশ পেল। ব্যোমকেশ চোখ খুলে উঠে বসতেই হাততালিতে ফেটে পড়ল চারিদিকে। এবার তিনি নিজের শরীরে বিষ ইঞ্জেকশনটা ইনজেক্ট করে সামনে রাখা একটি বেডে শুয়ে পড়লেন। মেশিনে চলা হার্টবিটের দিকে তাকিয়ে রইল সবার কৌতূহলী ও ভয়ার্ত দৃষ্টি। ব্যোমকেশ যথারীতি সেদিনের মতোই সেই অমৃত ইনজেক্ট করে দিলেন অনিকবাবুর হাতের শিরায়, কিন্তু দীর্ঘ 5 মিনিটেরও পরও মেশিনে শো হলো না অনিকবাবুর হার্টবিট। তিনি আর উঠলেন না। ভিড় থেকে কয়েকজনের কথা ও তার সাথে ঋত্বিকা দেবীর বুক ফাটা কান্না ভেসে এলো ব্যোমকেশের। কি করলেন ব্যোমকেশ বাবু? ওভাবে দাঁড়িয়ে না থেকে কিছু করুন। আপনি এই পরীক্ষার সাক্ষী, আমরা এই বিষয়ে তো কিছুই জানি না। হ্যাঁ, কিছু করুন ব্যোমকেশ বাবু। ওনার কথা মতো এখনো 3 মিনিট বাকি আছে ওনার হাতে। ব্যোমকেশ তাড়াতাড়ি ঋত্বিকা দেবীর কাছে গিয়ে বললেন, আমায় বলুন, ওষুধগুলো ল্যাবরেটরি কোথায় রাখতেন উনি? দয়া করে কেঁদে সময় নষ্ট করবেন না, ওনাকে বাঁচানো যাবে ওনাকে। আমায় বলুন ঋতিকা দেবী, বলুন আমায়, এখনো 3 মিনিট বাকি আছে। ঋত্বিকা দেবী কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না। তিনি অজ্ঞান হয়ে গেলেন। ভিড় ঠেলে দুজন ডাক্তার এগিয়ে এলেন ঋত্বিকা দেবীর দিকে। ওদিকে টেবিলের কাছে গিয়ে ব্যোমকেশ ও অজিত শিশির নামগুলো ভালো করে পরীক্ষা করতে লাগলেন। দেখলেন যে বিশেষ শীতে পি লেখা ও ওই ওষুধের শিশির গায়ে এন লেখা। ব্যোমকেশ ও অজিত এক দৌড়ে ল্যাবরেটরি ঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলেন এন লেখা শিশি। বেশ কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেলেন। তাড়াতাড়ি ফিরে এসে কাপা কাপা হাতে ইঞ্জেকশনের শিশিতে খালি সিরিঞ্জ ঢোকাতে লাগলেন, কিন্তু পারলেন না। ব্যোমকেশের হাত কাঁপতে লাগলো। ভিড় ঠেলে তাড়াতাড়ি একজন ডাক্তার এগিয়ে এসে ইঞ্জেকশন কোথায় দিতে হবে ব্যোমকেশের কাছ থেকে জেনে নিয়ে ইনজেক্ট করতে যাবেন, ঠিক এমন সময় 10 মিনিট শেষ হয়ে গেল। অরুণাভ বসু ইঞ্জেকশনটা টেবিলে রেখে কমিশনারের দিকে তাকিয়ে বললেন, সব চেষ্টাই ব্যর্থ হলো। কেন যে এরকম একজনকে অনেক দায়িত্ব দিল জানি না। আমরা কি মরে গিয়েছিলাম? যার ডাক্তারি সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই তাকে দিলে ইঞ্জেকশন ফোটাতে। এত সুন্দর একটা মহৌষধি চিরকালের মতো অতলে ধামাচাপাই পড়ে থাকবে। আপনি সামলে নিন ব্যানার্জি বাবু, আমি চললাম। ততক্ষণে লালবাজারের কমিশনার ব্যানার্জিবাবু, দাসবাবু সহ কয়েকজন পুলিশকে সমস্ত লোকজনদের বাইরে নিয়ে তাদের থেকে নাম, ঠিকানা, ফোন নাম্বার সংগ্রহ করতে আদেশ দিয়েছেন। কয়েকজনকে ভেতরের পরিস্থিতি সামাল দিতে বলেছেন। অনিকবাবুর টেলিফোন থেকেই লালবাজারে ফোন করে তিনি ডাক্তার ও অ্যাম্বুলেন্স সহ 4 জন স্বাস্থ্যকর্মীকে সেখানে আসার আদেশ দিলেন। আমরা কি করব স্যার? গেলাম তাহলে। হ্যাঁ, চলো তবে। আপনারা বাইরে আমার লোকদের কাছে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে যাবেন দয়া করে। কোনো দরকার হলে ফোন করা হবে। সবাই একে একে বিদায় নেওয়ার পর তিনি দাসবাবুর দিকে তাকিয়ে ফিরে বললেন, কোথা থেকে কি হয়ে গেল না দাসবাবু? একজন ভালো মানুষ কি অদ্ভুতভাবে শেষ হয়ে গেল? এটা সত্যি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, সেটা আমায় জানতেই হবে। ব্যোমকেশ বাবুর মতো একজন সৎ ভালো মানুষকে ফাঁসিয়ে দেবার কোনো চাল নয় তো? ঠিক এই সময় অনিকবাবুর মেয়ে তিন্নি কাঁদতে কাঁদতে অনিকবাবুর দেহের কাছে চলে গেলেন।
অনিকবাবুর শোয়ানো মৃতদেহের দিকে তাকিয়ে বলতে থাকলো, বাবা বাবা, তুমিও কি মায়ের মতো তাড়া হয়ে গেলে? তুমিও আর ফিরে আসবে না? ফিরে এসো না বাবা, প্লিজ। অনেক কষ্টে তাকে দাসবাবু বুঝিয়ে রতনকে দিয়ে ভেতরে পাঠানোর ব্যবস্থা করলেন। ঠিক সেই সময় ঋত্বিকা দেবীর জ্ঞান ফিরে আসতেই তিনি অর্ধ উন্মাদের মতন চিৎকার করতে থাকলেন। ব্যোমকেশ বাবু, আমার আমার স্বামীকে ফিরিয়ে দিন ব্যোমকেশ বাবু, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ব্যোমকেশ মাথায় হাত দিয়ে যে বেডে অনিকবাবু শুয়েছিলেন তারই পাশে মাটিতে বসেছিলেন অনেকক্ষণ ধরে। অজিত অনেক বোঝানোর চেষ্টা করেছে ব্যোমকেশকে, কিন্তু তিনি একবারও মুখ তুললেন না। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স এসে গেল। ডাক্তার পরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। যখন অনিকবাবুর মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স চলে গেল, ধীরে ধীরে ব্যোমকেশ মুখ তুললেন আর বললেন, অজিত অজিত, আমি আমি একজন ভালো মানুষকে মেরে দিলাম অজিত। না না না, তুমি ওনাকে মারোনি। আমি বিশ্বাস করি না ব্যোমকেশ। এই দেখো, এই দেখো দাসবাবু, আপনি বলুন না, বোঝান না ব্যোমকেশকে। দাসবাবু ব্যোমকেশের মাথায় হাত বুলিয়ে পাশে বসলেন। আপনি মিথ্যা চিন্তা করছেন ব্যোমকেশ বাবু। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, এটাকে সাধারণভাবে নিন। তাছাড়া পোস্টমর্টম রিপোর্ট না আসা অবধি কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না। আপনি বাড়ি যান ব্যোমকেশ বাবু, কিছু দরকার হলে টেলিফোন তো রইলই। অজিত ব্যোমকেশকে কোনো মতে বুঝিয়ে সেখান থেকে বাইরে নিয়ে এলেন। বাইরে এসে পরপর দুটো সিগারেট শেষ করলেন ব্যোমকেশ। তারপর নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন। শিশিটা আফজল নিয়ে গেছিল বাড়ির মধ্যে, আমরাই চেকিং পয়েন্টে দাঁড়িয়েছিলাম। শিশিটা নিয়ে 20 মিনিট পরে ফেরত আসে। 20 মিনিট ধরে ও ভেতরে কি করছিল? অনিকবাবু বলেছিলেন শিশিটা এক, তবে কি ভেতরের ওষুধটা পরিবর্তন করেছে কেউ? কিন্তু কে হতে পারে? তার মানে সর্ষেতেই ভূত। অজিত অজিত, বাড়ির মধ্যেই আছে অনিকবাবুর হত্যাকারী, কিন্তু কে? হ্যাঁ, আমাকে জানতেই হবে অজিত, আমাকে জানতেই হবে। আমাকে বাঁচানোর এত বড় চেষ্টা যে করেছে তাকে আমি নিজে হাতে শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, সে হবে খন। না অজিত, আমি আগামীকালই আসবো আবার। এই রহস্যের কিনারা আমায় করতেই হবে। দেখো ব্যোমকেশ, যেটা হয়ে গেছে সেটাকে তুমি আর ঠিক করতে পারবে না, তাই পোস্টমর্টম রিপোর্ট আসা অবধি তোমার অপেক্ষা করতেই হবে। সেদিনের মতো দুজনেই বাড়ি চলে গেলেন। রাতে এই বিষয়ে ব্যোমকেশের অনেকক্ষণ কথা হলো কমিশনার অনিল ব্যানার্জির সাথে টেলিফোনে। ব্যোমকেশ অনুমতি নিয়ে নিলেন যে এই রহস্যের কিনারা উনিই করবেন। ব্যানার্জিবাবু বললেন, আমার কোনো অসুবিধা নেই ব্যোমকেশ বাবু, যে কোনো সহযোগিতা লাগলে জানাবেন, আমরা আপনার সাথে আছি। পোস্টমর্টেম রিপোর্ট আসতে 3-3 লাগবে, ততদিন আপনি আপনার তদন্ত চালিয়ে যান। পরের দিন সকাল 9টার সময় দুজনেই উপস্থিত হলেন অনিকবাবুর অট্টালিকায়। যেন এক বিধবা বেশী তরুণী বিনা আভরণে ম্লান মুখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দুজনেই সেই ম্লান বাড়িটির দিকে তাকালেন। আগের দিন এই সময়ও অনিকবাবু কি জানতেন যে দিন শেষে তার জীবনের দিন এভাবে শেষ হয়ে যাবে? দুজনেই সেই বিশাল লোহার গেট ঠেলে ভিতরে ঢুকলেন। ভিতরে গিয়ে দেখলেন ঋত্বিকা দেবী সাদা শাড়ি পরে সোফার এক কোণে বসে তিন্নিকে কিছু বলছেন। ভিতরে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ব্যোমকেশ প্রধান দরজার সামনে এসে বললেন, ভেতরে আসতে পারি? আপনি কোন মুখে এসেছেন? আপনার কি সামান্য লজ্জা বোধ নেই? কাল অত বড় একটা কাণ্ড ঘটানোর পর? মাফ করবেন, আমি কিন্তু কিছুই ঘটাইনি। আপনার বাড়িতে গতকাল সন্ধ্যে 7:35 আপনার ভাড়া করা রক্ষী আফজল আমায় চেকিং পয়েন্টে চেক করবার সময় আটকায়।
তখন সে আমার কাছ থেকে একটা শিশি পায়, যেটা কয়েকদিন আগেই অনিকবাবু আমাকে ডেকে দিয়েছিলেন। আশা করি আপনি গতকালের কথাও অনিকবাবুর মুখ থেকে শুনেছেন ঋতিকা দেবী। হ্যাঁ। তারপর আফজল শিশিটা নিয়ে এই বাড়িতে ঢোকে এবং দীর্ঘ 20 মিনিট পর আমাকে শিশিটা ফেরত দেয়। তাই আমাকে জানতেই হবে শিশিটা এখানে ঢোকার পর কি হয়। ডাকুন আফজলকে। শিশিটা নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে আফজল রতনদাকে ডাকে। রতনদা কাজ করছিলেন, তাই আমি এসে শিশিটা নিয়ে উপরের যে ঘরে উনি পোশাক বদলাচ্ছিলেন সেখানে যাই। উনি দীর্ঘ 10 মিনিট পর দরজা খুলে বের হন এবং আমি শিশিটা ওনাকে দেখাতে উনি বললেন যে সেটা উনিই আপনাকে দিয়েছেন। তারপর আমি সেটা আবার গিয়ে আফজলকে ফেরত দিয়ে দিই। যদি আমার কথা বিশ্বাস না হয় আফজলকে আপনি নিজেই জিজ্ঞাসা করে নিতে পারেন, কিন্তু এখন ওকে পাবেন না। ওদের ভাড়া করা হয়েছিল। কাল ওরা ওদের হিসাব বুঝে নিয়ে চলে যায়। আপনি ওনার বর্তমান সেক্রেটারি অমল বিশ্বাসকে বলে রাখুন, উনি খবর দিয়ে রাখবেন। এই বলে ঋত্বিকা দেবী তিন্নিকে নিয়ে ভেতরের ঘরে ঢুকে গেলেন। সন্ধেবেলা আবার দুজন অনিকবাবুর বাড়িতে গেলেন জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যে আফজলও অমলবাবুর ডাকে হাজির হয়েছিলেন সেই বাড়িতে। ব্যোমকেশ আফজল সহ বাড়ির বাকি সদস্যদের সাথে কথা বলেও নতুন কোনো তথ্য পেলেন না। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল যে যেই বিষ অনিকবাবু ইনজেক্ট করেছিল তার শরীরে সেটা ছাড়া আর অন্য কোনো মহৌষধই পাওয়া যায়নি তার বডি থেকে। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে যে শিশিটার থেকে সেই মহৌষধি ব্যোমকেশ ইনজেক্ট করেছিল অনিকবাবুর শরীরে, সেই শিশির মধ্যে ছিল জল, আর তার নিচে মোমের আস্তরণ, তার নিচে সামান্য ঔষধ, অর্থাৎ সেই অমৃত আর কি। ব্যোমকেশকে ডেকে পাঠালেন কমিশনার অনিল ব্যানার্জি। সমস্ত কথা ব্যোমকেশকে বলে সেই ঔষধের শিশিটা বের করলেন তিনি প্যাকেট থেকে। ব্যোমকেশের দিকে সেটা এগিয়ে দিয়ে তিনি বললেন, কিন্তু এটা কি করে সম্ভব ব্যোমকেশ বাবু? যেখানে বাকি শিশির ওষুধের ওপরে মোমের আস্তরণ দেওয়া আছে, সেখানে এই শিশিটার ভেতরে। আমার মনে হয় ব্যানার্জি বাবু শিশির ওষুধটা কিছুটা ফেলে দিয়ে তারপর মোম লাগানো হয়েছে। অনিকবাবু আমার শিশিটা দেওয়ার পর শিশিটা আমি খুলে দেখিনি, তাই এই মোমের আস্তরণের ব্যাপারটা ঠিক জানতাম না। তবে আপনি ঠিকই বলেছেন, এই যে দেখুন শিশির মুখটায় এখনো মোম লেগে, মানে ওটাকে নখ বা ধারালো কিছু দিয়ে চেঁচে তোলার চেষ্টা করা হয়েছে। আর তাছাড়াও আরেকটা ব্যাপার এখন মনে পড়ছে, আফজল যখন শিশিটা আমার হাতে ফেরত দিল তখন সেটা অসম্ভব রকম ঠান্ডা ছিল। সেটাই বা কিভাবে সম্ভব? আপনার কি কাউকে সন্দেহ হয় ব্যোমকেশ বাবু? কাকে সন্দেহ করব বলুন তো? অনিকবাবু আজ অব্দি কারোর খারাপ চায়নি। ওনাকে মেরে আখেরে ওই বাড়ির সবারই ক্ষতি, কেউ কেন ওনাকে মারতে চাইবে? তবে এটা তো সত্যি যে ওই বাড়ির মধ্যেই যা ঘটার ঘটেছে। আমি আরেকটু ভাবতে চাই ব্যানার্জি বাবু। এই কেসের চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে আমি আরো কটা দিন একটু সময় নিতে চাই। লালবাজার থেকে বিদায় নিয়ে অজিত ও ব্যোমকেশ সোজা বাড়ির পথে রওনা দিলেন। সম্পূর্ণ পথটা দুজনেই চুপ থাকলেন। দুজনেই দুজনের মতো ভাবতে থাকলেন সারা রাস্তা। কে, কেন, কখন, কোথায়, কিভাবে শিশির মধ্যে জল ভরে দিল? রাতে খাবার শেষে সারা ঘর পায়চারি করতে লাগলেন ব্যোমকেশ। সেদিনের ঘটা সমস্ত দৃশ্যগুলো পর পর চোখের সামনে ভাসতে লাগলো ওনার। হঠাৎ অজিত বললেন, আচ্ছা ব্যোমকেশ, তিন্নি সেদিন নতুন মা বলে ডাকতে ডাকতে যখন এলো তখন যেন কি বেশ বলেছিল? বাবার কাজের ঘর মানে? ল্যাবরেটরি। তার মানে ঋত্বিকা। কিন্তু কেন? কি অভাব ছিল ওর? এদের কি সুখে থাকতে ভূতে গেল অজিত? জানি না ব্যোমকেশ, কিন্তু এবার কিভাবে জিজ্ঞেস করবে ঋতিকাকে এই ব্যাপারে? বিনা প্রমাণে শুধু ধারণার বর্ষবর্তী হয়ে তুমি কিন্তু কিছু করতে পারবে না। একটা উপায় আছে অজিত, তিন্নির স্কুল। আমরা কাল ভোর ভোর উঠে অনিকবাবুর বাড়ির সামনে তিন্নির স্কুলে যাওয়ার অপেক্ষা করব। আমরা একটা ট্যাক্সি নিয়ে যাব এবং ছদ্মবেশেই যাব। বুঝেছি,
তারপর ওদের গাড়ি বেরোলে সেটা ফলো করবে, তাই তো? একদম। পরের দিন সেই মতো কাজ করলেন দুজনে। তিন্নির স্কুল জানতে আর ওর সাথে কথা বলতে খুব একটা অসুবিধা হলো না ওনাদের। স্কুলের প্রিন্সিপাল মিস ডিসুজা ব্যোমকেশকে অনেক আগে থেকেই চিনতেন, তাই স্কুল চলাকালীন ঢুকতে এবং ক্লাস 4-এর পড়ুয়া অনিন্দিতা সেন ওরফে তিন্নির সাথে দেখা করতে চাওয়ায় উনি রাজি হয়ে গেলেন। ব্যোমকেশ বললেন, আসলে ম্যাম, আপনি তো জানেনই যে অনিক বাবু। ইয়েস ইয়েস, আই নো মাই চাইল্ড। সত্যি বাচ্চাটা অকালে বাবা মা দুজনকেই হারালো। তবে শুনেছি ওর নতুন মা ওর খুবই খেয়াল রাখে। ইজ ইট ট্রু? ইয়েস, অফকোর্স, সেদিক থেকে কোনো সন্দেহ নেই। আসলে ঋতিকা দেবী চান না যে এতটুকু মেয়ে এই বিষয়গুলোর মধ্যে জড়াক। হ্যাঁ, সেটা তো কোনো মাই চাইবে না। আসলে আমার সন্দেহ বাড়ির কোনো সদস্যের সাথে জড়িত, তাই একটু তিন্নি মানে অনিন্দিতাকে জিজ্ঞাসা করতে চাই যে ও সেদিন কিছু দেখেছিল কিনা। আপনি তো জানেনই ম্যাম যে বাচ্চারা কখনোই মিথ্যে বলে না, আর ওদের চোখে খুব ছোট ছোট জিনিসও ধরা পড়ে। তাই ওকে মাই চাইল্ড, ইউ ক্যান টক টু হার, বাট প্লিজ ডোন্ট ফোর্স হার। আফটার অল সে কিন্তু একটা বড় ধাক্কা পেয়েছে। এই বাবা, ছিছি, কখনোই নয় ম্যাম। আমি শুধু কয়েকটা কথা বলেই ওকে ছেড়ে দেব। ঠিক আছে, বাইরে গিয়ে লেফটে ডিসকাশন রুম আছে, তোমরা সেখানে যাও। আমি একটু পরেই ওকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। এই বলে উঠে ওনারা সেই রুমে গিয়ে বসলেন। একটু পরে তিন্নি ঘরে এলো। ব্যোমকেশ পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে এগিয়ে দিল তিন্নির দিকে। তিন্নি একগাল হেসে এগিয়ে গেল ওনাদের কাছে। ব্যোমকেশ প্রথমে কিছু এদিক ওদিকের কথা বলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিন্নি, তুমি সেদিন তোমার নতুন মাকে কাজের ঘরে দেখেছিলে? সেখানে তোমার মা কি করছিলেন বলতে পারবে? মানে তুমি কি দেখেছিলে আসলে? কেন, মা কি কিছু করেছে? না না, মা কি করবে? মা কিছুই করেনি। আমি এমনি জিজ্ঞাসা করছি। যেমন আমি রতন কাকুর কথা জানলাম, লক্ষ্মী মাসির কথা জানলাম। মা বাবার কাজের ঘরে ডিপ ফ্রিজ থেকে একটা শিশি বের করে শিশির ভেতর থেকে কি যেন একটা ফেলে দিল বেসিনে। তারপর মোমবাতি জ্বালিয়ে শিশির উপর কাত করে ধরে রাখলো। আমি ভাবলাম মা কোনো জরুরি কাজ করছে হয়তো, কারণ আমি বাবাকেও দেখতাম শিশির উপর মোমবাতি জ্বালিয়ে কাত করে ধরে রাখতে। ঠিক আছে তিন্নি, এবার তুমি ক্লাসে যেতে পারো। তারপর প্রিন্সিপালের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা বাড়ি ফিরে গেলেন। সন্ধেবেলা ওনারা আবার গেলেন অনিকবাবুর বাড়িতে। গেটে সেই দুজন রক্ষীকে দেখা গেল সন্ধেবেলা। আফজল ব্যোমকেশকে দেখেই সেলাম ঠুকে বলল, नमस्ते साहब। अमल बाबू, आज से यहाँ पर हम दोनों को ही काम पर रखा है। আচ্ছা, খুব ভালো। ভেতরে যেতে পারি? माफ करবেন साहब, मेम साहेबेर कड़ा हुकुम আছে, आप अंदर नहीं जा सकते। ঠিক আছে, আমিও দেখছি তোমার মেম সাহেব আমায় কিভাবে ঢুকতে না দেয়। চলো অজিত। পরের দিন লালবাজার থেকে ঋত্বিকা দেবীকে জেরা করার জন্য ডেকে পাঠানো হলো। উনি সেখানে আসতে বাধ্য হলেন। ঋত্বিকা দেবী লালবাজারে ঢোকার সাথে সাথেই দেখতে পেলেন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ব্যোমকেশ ও অজিত। ওনাদের দিকে একটু রাগত দৃষ্টি নিক্ষেপ করে উনি সোজা ঢুকে গেলেন ওসির ঘরে। সেখানে গিয়ে জানতে পারলেন যে তাকে স্বয়ং কমিশনার তলব করেছেন। কমিশনারের ঘরে ঢোকার পরই ব্যোমকেশ ও অজিতও সেই ঘরে ঢুকলেন। সেখানে উপস্থিত ছিলেন দাসবাবু, কমিশনার অনিল ব্যানার্জি, একজন ফরেন্সিক এক্সপার্ট, একজন পুলিশ মহিলা, ব্যোমকেশ ও অজিত।
প্রথমেই প্রশ্নটা করলেন ঋত্বিকা দেবী। আমায় কেন ডেকে পাঠানো হয়েছে? আমার স্বামীর কেসের কি কোনো নতুন তথ্য পাওয়া গেছে? শুধু শুধু এভাবে আমায় ডেকে পাঠানোর কি মানে? একটু শান্ত হন মিসেস সেন। আমি না, আপনাকে ব্যোমকেশ বাবু ডেকে পাঠিয়েছেন। কাল আপনার রক্ষী ওনাদের ঢুকতে দেয়নি। কেন এমন করা হয়েছে সেটা কি আমরা জানতে পারি? কী কারণে ঢুকতে দেব? আজ যদি উনি আমার স্বামীকে এই ওষুধটা... এটাতে তো আপনি জল ঢেলে দিয়েছিলেন ঋতিকা দেবী। কথাটা শোনা মাত্রই ঋত্বিকা দেবীর মুখের ভাব এক মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। ভয়ে আর উত্তেজনায় তার সারা শরীর কাঁপতে লাগলো। তিনি আমতা আমতা করে বললেন, মানে? সেদিন আফজাল আপনাকে ওষুধের শিশিটা যখন দিল, তখন আপনি প্রথমে সেটা অনিকবাবুকে দেখাতে গেলেন। তারপর সবার চোখের আড়ালে সেটা নিয়ে গেলেন ল্যাবরেটরি রুমে। সেখানে ফ্রিজকে হাইমোড করে দিয়ে সর্বপ্রথম শিশিটাকে ঢুকালেন ডিপ ফ্রিজে। তারপর সেটাকে 2 মিনিট পর বের করে ওপর থেকে মোমের আস্তরণটা নখ দিয়ে খুঁটে ফেলে দিয়ে কিছুটা ওষুধ বেসিনে ফেলে দিলেন। তারপর টেবিলে রাখা মোমবাতি জ্বালিয়ে সেটা কাত করে ধরলেন শিশির কিছুটা ওপরে। যেহেতু ভেতরে তরল কনকনে ঠান্ডা ছিল, তাই গলানো মোম পড়তে সঙ্গে সঙ্গেই সেটা জমে গেল। আর আপনি বাকিটাতে জল ভরে আবার গলানো মোম দিয়ে ওপরটা সিল করে দেন। কি ঠিক বলছি তো ঋতিকা দেবী? এক মুহূর্ত, পিন পড়লেও আওয়াজ হবে এতটাই নিস্তব্ধতা বয়ে গেল ঘরটা জুড়ে। ব্যোমকেশ আবার বললেন, কেন ঋতিকা দেবী, কেন? ছিছি, এত ভালো একজন মানুষের... ভালো মানুষ? কি জানেন আপনারা ওনার সম্বন্ধে? ওনার মৃত্যুর কয়েকদিন আগেও আমি ওনাকে ভালো মানুষই ভাবতাম। কিন্তু সেবারে যখন সনতের মাকে টাকা দিয়ে বাড়ি ফিরলাম, তার পরপরই উনি জানালেন সেই মহৌষধির বিষয়ে। আমি শুনে ওনাকে আনন্দে জড়িয়ে ধরি। মাফ করবেন, হয়তো এতটা খোলাখুলি বলা আমার উচিত নয়। কোনো ব্যাপার নয় ম্যাডাম, আপনি বলুন। তারপর উনি জানান মাত্র 5 দিনের মধ্যেই সমস্ত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি ওনার ল্যাবটাও পরিষ্কার করার প্রস্তাব দিলে উনি প্রথমটা রাজি হননি। তারপর কি মনে হতে অনুমতি দিয়ে দিলেন। তবে সেটা যেন আমি নিজে পরিষ্কার করি এই হুকুম দিলেন। আমি তাই করতে রাজি হয়ে গেলাম। তিন্নিকেও ঢুকতে দিলাম না তখন। সেদিন ল্যাবে গিয়ে এটা ওটা পরিষ্কার করতে করতে একটা গ্যাসের মিশ্রণে হাত লেগে সেটা পড়ে যায়, আর সেটা থেকে এমন একটা বিশ্রী গন্ধ বের হয় যে আমার বমি এসে যায়। আমি দরজাটা কিছুক্ষণের জন্য একটু ফাঁক করে দিই আর বেসিনের সামনে এসে ওয়াক তুলতে থাকি। নিজেকে সামলানোর জন্য বেসিনের উপরের আয়নাটাকেই অবলম্বন করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আয়নায় হাত দিতেই আয়নাটা কেমন যেন একটু দেওয়ালের ভিতর ঢুকে পড়ে। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিই, কিন্তু সঙ্গে সঙ্গেই দেখি সামান্য সরসর আওয়াজ করে ল্যাবের একেবারে ভেতরের দিকের একটা দেওয়াল সরে গেল। সেদিন উনি বাড়ি ছিলেন না। আমি কিছু একটা সন্দেহ করে তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দিই। তারপর ধীর গতিতে সে খোলা দরজার কাছে গিয়ে দাঁড়াই। ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাইরে থেকে যেটুকু আলো ছুঁয়ে ভেতরে যাচ্ছিল, সেই আলোতেই আমি একটু একটু করে ভেতরে ঢুকি। তারপর আমার হঠাৎ মনে পড়ে একটা টর্চ আছে তো ল্যাবে। আমি টর্চটা নিয়ে ভেতরে ঢুকে দেখি একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। দেখি সেখানে আরেকটা ঘর, আর সেখান থেকেই বিভিন্ন জিনিস ঘাঁটতে ঘাঁটতে পাই একটা ডায়েরি। আমি তাড়াতাড়ি সেটাকে নিয়ে যে পথে গেছিলাম সেই পথেই উপরে উঠে আসি। সেদিন রাতে ওনাকে বলি, উফ, কি অগোছালোই না করে রেখেছিলে ল্যাবরেটরি রুমটা। আজ অর্ধেক পরিষ্কার করেছি
কাল অর্ধেক করব। এখন কিন্তু তোমার ও পথ মারানো চলবে না, বলে দিলাম। উনি কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, যথাজ্ঞে গিন্নি। এ কি, তোমার মুখ চোখ এমন হয়ে গেছে কেন? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, আসলে মাথাটা ধরেছে। যা আজে বাজে গ্যাসের গন্ধ ওই ঘরটায়। আমি কিন্তু আজ পাশের ঘরে শুব, প্লিজ কিছু মনে করো না। বলতেই উনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন। বললেন, ও একদম প্রিয়তমা, আজ আমি অত্যন্ত খুশি। আমার কতদিনের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে তুমি জানো না ঋতু। আগামী কয়েকদিনের মধ্যেই আমি সকল বৈজ্ঞানিকদের শীর্ষে পৌঁছে যাব। আমিও ওনার খুশিতে যে ভীষণ খুশি হয়েছি সেটা ওনাকে বুঝিয়ে কিছুক্ষণ পরে পাশের ঘরে চলে গেলাম। দরজা ভেতর থেকে বন্ধ করে তিন্নির পাশে গিয়ে বসলাম। তিন্নি বিছানায় একাই শোয়ে। ওকে আস্তে করে সরিয়ে দিয়ে আমি শুয়ে পড়ার ভান করে পড়ে থাকলাম। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আস্তে আস্তে উঠে টেবিল ল্যাম্পটা জ্বেলে ডায়েরিটা পড়া শুরু করলাম। পড়তে গিয়ে বুঝলাম এটা অনিক বাবুর ব্যক্তিগত ডায়েরি। অনিক বাবুর 10 বছর বয়সের কথা থেকে সেখানে উল্লেখ করা আছে। পাতা উল্টোতে উল্টোতে দেখলাম এক জায়গায় লেখা, বিদেশের এই বিশ্ববিদ্যালয়ে আমি অনেক বাঙালি বন্ধু পেয়েছি, কিন্তু নন্দিনী, ওর মতো ভালো বন্ধু আমি স্কুল জীবনেও পাইনি। তারপর আরো কিছুটা চোখ বুলিয়ে এক জায়গায় এসে আবার দৃষ্টি আটকে গেল আমার। সেখানে লেখা, নন্দিনীকে জীবন সঙ্গী করে দেশে ফেরার পর থেকেই আমার মাথায় ঘুরছে কিভাবে ওর এই গবেষণাকে কাজে লাগিয়ে আমি নাম করব। নন্দিনীকে বুঝিয়ে সংসার ধর্মকেই আপন করে নেওয়া শিখিয়েছি। বাঙালিটা আমাকে এতটাই ভালোবাসে যে আমার পরিকল্পনা সম্বন্ধে কল্পনাও করতে পারে না। তারপর আরো 2-3টে পাতা উল্টানোর পর দেখলাম লেখা, আজ থেকে যে ওষুধটা নন্দিনীর জন্য চালু করব তাদের ধীরে ধীরে ওর স্মৃতিশক্তি কমতে শুরু করবে। কি বেশ বলেছিল ইউনিভার্সিটির প্রফেসর, নন্দিনী টপে যাবে, সে নাকি হবে আগত পৃথিবীর উন্নত বৈজ্ঞানিকদের মধ্যে একজন। তার পরের পাতাতে লেখা, নন্দিনী মা হতে চলেছে, এখন কদিন এই ওষুধটা বন্ধ রাখতে হবে, নইলে আমার সন্তানের উপর এর খারাপ প্রতিক্রিয়া পড়বে। তার কয়েকটা পাতা পরেই লেখা, বারাসাতে তৈরি করলাম আমার একটা গেস্ট হাউস। আজ গেস্ট হাউসে থাকতে যাচ্ছি আমার ছোট্ট তিন্নিকে নিয়ে। পরের পাতায় লেখা, এখানে সনদ বলে একটা ছেলের সঙ্গে আলাপ হলো আজ, ওকে আমার সহকারী হিসেবে ঠিক করেছি। কয়েকটা পাতায় চোখ বুলিয়ে এবার আরেকটা পাতায় চোখ আটকে গেল আমার। সেখানে লেখা, নন্দিনী, তোমার গবেষণাকে কাজে লাগিয়ে আরো একটা ওষুধ আবিষ্কার করলাম আমি, যা মানব কল্যাণে আমার নাম যশ খ্যাতি আরো বাড়িয়ে তুলল। আর তুমি দেখতে দেখতে তোমারই আবিষ্কার করা ওষুধে তোমার মেয়েকেই ভুলে যাচ্ছ, আর আমি ধীরে ধীরে জিততে চলেছি। হে প্রিয়ে, কাল তোমার বাবা তোমার কিছু দরকারি কাগজপত্র দিয়ে যাবেন বলেছেন, দেখাই যাক কি পাওয়া যায়। বেচারি নন্দিনী কিছু বুঝতেও পারছে না আমি কি করে চলেছি, কিন্তু আমার আর ওকে সহ্য হচ্ছে না। আরো 2টো পাতার পর নিজের নামটা দেখে চমকে উঠি। সেখানে লেখা আছে, আজ দেখতে পেলাম এক স্বর্গের অপ্সরাকে, নাম ঋত্বিকা। সনদ নাকি ভালোবাসে। ওই সনদ 2 টাকার চাকর বিয়ে করবে অমন সুন্দরী রমণীকে।
এই ঘরে আমার সাথে থাকবে, আমি কিছুতেই ওকে বিয়ে করতে দেব না। সনদকে মেরে দেব, কিন্তু কিভাবে? যদি জানাজানি হয়ে যায়, আমার তিল তিল করে গড়ে ওঠা নাম, যশ, খ্যাতি সব এক লহমায় নষ্ট হয়ে যাবে। না না না, কিছুতেই হতে দেওয়া যায় না। কিছু একটা ভাবতে হবে। কি কি কি? তারপরের কয়েকটা পাতা ফাঁকা, তারপরের পাতায় লেখা, আজ নন্দিনীর শেষ সম্পত্তি আমার হলো। আমি পাগল হয়ে যাব। এত বড় একটা থিসিস পেপার, এত বড় একটা গবেষণা। নন্দিনীর বাবাকে আমার 100 কোটি প্রণাম। নন্দিনীর জন্য শেষবারের মতো একবার অন্তত ভালোবাসাই যায়। তুমি চিন্তা করো না নন্দিনী, তুমি বেঁচে থাকবে। তুমি বেঁচে থাকবে। কেন বলছি থাকবে, কেন বলছি হ্যাঁ। সরল ভোলাওয়ালা সাদা সিধে নন্দিনী, তুমি বুঝতেই পারবে না কিভাবে তোমায় আমি মারবো। একটু কষ্ট দেব না। তুমি আমার কত উপকার করেছো বলো তো, আমি কি তোমায় কষ্ট দিতে পারি না? ওই তুমি মরবে আর ফাঁসবে তোমার ওই ভাই। সারাদিন শুধু দিদিভাই দিদিভাই করে মাথায় করে রাখে। ও এদিকেও তোমার মৃত্যুতে জেলে যাবে, আর আমি ঋত্বিকাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। বোকা পাঠাদের জন্য এই পৃথিবী নয়, বুঝলে? তার পরের পাতাতেই লেখা, নন্দিনীর সব গবেষণার কাগজপত্রই এখন আমার দখলে। এক ঢিলে 2 পাখি মারা প্ল্যানটাও ভেবে ফেলেছি, আর বেশি দেরি নয়। আমি কালই ওর আবিষ্কার করা আরো এক ওষুধ দিয়েই মারবো নন্দিনীকে। প্ল্যানটাও ভেবে ফেলেছি, নন্দিনী যে ওষুধটা প্রতিদিন রাতে খায় সেটার সাথেই ওই ওষুধটা বিক্রিয়া করে ওর সমস্ত অর্গ্যান ফেলিয়ার করে দেব। সেটা আরেক গ্লাস জল আমি কাল সনতের হাত দিয়ে পাঠাবো উপরের ঘরে, আর সেই জলের মধ্যেই মেশানো থাকবে ওই ওষুধটা। ডাইনিং টেবিলে 4টে গ্লাসে জল রেখে সবগুলোতেই ওই ওষুধটা মিশিয়ে রাখবো, যাতে সনদ যে কোনো একটা গ্লাস তুললেও আমার প্ল্যানটা কার্যকারী হয় আর কেল্লা ফতে। তার কয়েকটা পাতা পরে লেখা, অনেক কষ্টে ধরা পড়তে পড়তে বেঁচেছি। সব প্ল্যান ঠিকঠাক মাফেই চলছিল। নন্দিনী মারা যাওয়ার পর পুলিশ ডাকার আগেই আমি সনদকে ডেকে নন্দিনী মারা যাওয়ার খবর দিই। ও খুব কষ্ট এবং ভয় দুটোই পায়। আমি ওকে কদিনের জন্য আমার নিচের গুপ্ত ঘরে গা ঢাকা দিতে বলি। আমি বোকা, আর মাথাতেই এলো না যে ওই ঘরেই আমি নন্দিনীর সব থিসিস পেপারগুলো রেখেছিলাম। কেমব্রিজে ফেলোশিপ করার সময় ভাগ্যিস ওগুলো নন্দিনী জমা দেয়নি, না হলে আমার এত নাম ডাক আজকে হতোই না। পাগল নন্দিনী এত বিশ্বাস করতো আমাকে যে তখন সব কথা আমাকেই আগে জানাতো। আমি ঠিক যেমনটা বলেছিলাম ও ঠিক তেমনটাই করেছিল। শুধু ওই অমৃতের কথাটা কেন যে গোপন করেছিল সেটাই যা রহস্য। দিনীকে শেষ পর্যন্ত রাস্তা থেকে সরানো গেল। আমি সনদকে মিথ্যে আশ্বাস দিয়ে 2 দিনের জন্য লুকিয়ে রেখেছিলাম। ব্যাটা এত পাজি যে সব ঘেঁটে দেখেছে। আমার এতদিনের সাজানো সংসার শেষ করে দিতে চাইছে। হ্যাঁ, ও কি ভেবেছিল এত সহজে আমায় হারিয়ে দেবে? আমিও কম বুদ্ধি ধরি না। বুঝিয়ে সুঝিয়ে চালান করে দিলাম আমার ওই বারাসাতের গেস্ট হাউসে। নিজের সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে এই সত্য উদ্ঘাটনের কাজে লাগিয়ে ওকে বলে দিলাম যে পুলিশ গোয়েন্দা লাগিয়েছে। বোকার দল। ঠিক তারপরের পাতাতেই লেখা, আমি অনেকদিন আগেই হস্তলেখা বিশেষজ্ঞকে দিয়ে সনতের হাতের লেখা নকল করে কয়েকটা চিঠি লিখে রেখেছিলাম, যাতে এটা প্রমাণিত হয় যে চিঠিগুলো সনতই লিখে রেখেছিল। ইচ্ছে করেই সনত যে ঘরে থাকতো তার জানলার বাইরে সেই চিঠির আধ জ্বলা অংশগুলো ফেলে রাখি।
যাতে ব্যোমকেশ এটা বোঝে যে প্রমাণ লোপাটের জন্যেই সনৎ এই কাজ করে চম্পট দিয়েছে। আর মোটিভেশন আমার স্ত্রীর উপর কুনজর ছিল। তাই আমার স্ত্রীকে যখন আজে বাজে প্রেমপত্র লিখে বিরক্ত করত, আর তারপর যখন সম্ভোগের চেষ্টা করে ব্যর্থ হয়, তখন আর কোনো উপায় না পেয়ে আমার স্ত্রীকে ভুল ড্রাগস দিয়ে মেরে ফেলে। ব্যোমকেশ অনেক চেষ্টা করেছে ধরার, কিন্তু না না, ও যা দেখে নিয়েছে এরপর ধরা পড়লে আমি ধরা পড়ে যাব। হ্যাঁ, না না, এটা কিছুতে হতে দেওয়া যায় না। তার আগেই ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে ফেলেছি। তারপরের বেশ কিছু পাতায় প্রতিদিনের কার্যকলাপ লেখা। সেদিন রাতে আমি ডায়েরিটা যত পড়তে থেকেছি, আমার চোখের জল বাঁধ মানেনি। তারপর সেখানে আমাদের বিয়ের ব্যাপার, আরও কিছু ওষুধ আবিষ্কারের ব্যাপার, আরও অনেক কিছুই লেখা ছিল, যা অত জরুরি নয়, তাই বললাম না। আমাদের আপনি কি দেখাতে পারবেন সেই ডায়েরিটা? নিশ্চয়ই, আপনারা আজ সন্ধ্যাবেলা আসবেন, আমি দেখিয়ে দেব। কিন্তু আপনি তো সেই থিসিস পেপারগুলো আমাদেরকে একবার... আমি চেষ্টা করেছিলাম খোঁজ করার। পরের দিনই যখন আবার ল্যাবরেটরি রুম পরিষ্কারের অছিলায় সেখানে গিয়ে ডায়েরিটা আগের জায়গাতেই রেখে দিই, তখনই খুঁজেছিলাম, পাইনি। ডায়েরির একটা জায়গায় অবশ্য লেখা ছিল যে নন্দিনীর সব স্মৃতি আজ সম্পূর্ণরূপে মুছে দিলাম, এই কথাটা। হয়তো উনি থিসিস পেপারগুলো ফেলে বা জ্বালিয়ে দিয়েছিলেন বলেই এমনটা লেখা ছিল, জানি না। তবে সম্পূর্ণটাই আমার ধারণা। এর মধ্যে একদিন বারাসাতে গিয়ে কাকিমাকে বলতে কাকিমা কান্নায় ভেঙে পড়েছিলেন। আমায় বলেছিলেন, আমি জানতাম যে সনৎ দোষ করেনি। মায়ের বোন কখনো মিথ্যে বলতে পারে না। আমি আমার ছেলেকে চিনব না। কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে শেষ পর্যন্ত এমন লোকের পাল্লায় পড়তে হলো ওকে। মানুষ এত নিচে নামতে পারে, তা যদি গুণাক্ষরেও বুঝতে পারতাম, তাহলে আমার ছেলেটাকে এমন অকালে প্রাণ হারাতে হতো না। আমি পাথরের মূর্তির মতো সব কথাগুলো শুধু হজম করে গেলাম। কিন্তু আপনি আমাকে ফাঁসালেন কেন ঋতিকা দেবী? আমার কাছে আর কোনো উপায় ছিল না ব্যোমকেশবাবু, তাই আমি আফজালকে জানিয়েই রেখেছিলাম সেদিন যে যার পকেটে চেক করার সময় কোনো শিশি পাবে আগে এসে আমায় জানাবে, আর এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আমি কি করতাম বলুন? ওনাকে না মারলে উনি প্রমাণ করে দিতেন যে এত বড় একটা আবিষ্কারের সম্পূর্ণ কৃতিত্ব ওনারই। তাও আমি বুঝতে পারিনি যে প্রথমে উনি আপনার উপর সেটা অ্যাপ্লাই করবেন। আমায় মাফ করবেন ব্যোমকেশবাবু, আপনাকে ফাঁসানো আমার উদ্দেশ্য ছিল না। আমি ওনাকে ঠেকাতে চেয়েছিলাম। আমার কাছে আর কোনো পথ ছিল না যে... কিন্তু আপনি তো আমাদের কাছে এসে ডায়েরিটা দেখাতে পারতেন ঋতিকা দেবী। হ্যাঁ পারতাম, কিন্তু সেটা ছিল অনিকবাবুর আওতায়। সেখান থেকে নেওয়ার আর কোনো পথই পাইনি আমি। একটু জানতে বা বুঝতে পারলে উনি আমাকেও মেরে ফেলতেন, আর ওনার এই অন্যায়গুলো চিরকালের মতো ঢাকা পড়ে থাকতো ওই গুপ্ত ঘরে। এমনকি অনিকবাবুর অন্যায়ের প্রমাণ হিসেবে ওই ডায়েরিটা ছাড়া আর যে আমার কাছে কিছুই নেই। তবে হ্যাঁ, যে গাড়ি করে সনৎকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির ড্রাইভার, গেস্ট হাউসের কেয়ারটেকার অনিমেষবাবু, ওনাদের জিজ্ঞেস করে এবার হয়তো কিছু জানতে পারলেও পেতে পারেন। উনি যে অন্যায় করেছেন তা ক্ষমারও অযোগ্য, কিন্তু আপনি ওনাকে মেরে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, সেটাও কিন্তু একটা অন্যায়।
আমি যেটা ঠিক মনে করেছি সেটা করেছি। এবার আপনাদের যেটা ঠিক মনে হয় সেটাই করুন ব্যানার্জি বাবু। আমি চললাম। এত ঘটনা শুনে অজিত কমিশনার অনিল ব্যানার্জিকে বললেন, আমি শুধু একটা কথাই বলতে চাই ব্যানার্জি বাবু, এক অন্যায় আর এক অন্যায়কে জন্ম দেয়, তাই যা করবেন বিচার বিবেচনা করে করবেন। ইতিমধ্যেই রীতিকা দেবী ভগ্নপ্রায়, তিনি ওইটুকু একটা শিশু, এই বয়সেই সে অনাথ। রীতিকা দেবীর শাস্তি মানে তিনি একেবারেই মাতৃহারা হয়ে যাবে। আর তাছাড়া রীতিকা দেবী যে অন্যায় করেছেন তা মা দুর্গার অসুর বধের মতো নয় কি? বিবেচনা করবেন। আসি আমরা, কেমন?